আচ্ছা, আমরা বুধ, বৃহস্পতি, শুক্র এই 3 দিন পড়াবো। এবার পড়ায় তোমাদের হাফ ইয়ারের জন্য অফ রাখবো আর কি। তোমাদের হাফ ইয়ার কবে শেষ? রুটিন দেয় নাই? রুটিন 28 তারিখ হলে যখনই তোমাদের হাফ ইয়ার শেষ হবে ওর পরের থেকে আমরা শুরু করবো আর কি। ঠিক আছে, হাফ ইয়ারের মধ্যে আমরা ক্লাস করাবো। একটা শীট ছিল, ওটা আমি একটা ছেড়ে দিই। আচ্ছা, সমস্যা পাইছি আমি একটা। আচ্ছা, ওকে, চলো। আচ্ছা, তো আমরা পঞ্চম অধ্যায়ে চাপ শুরু করব। চাপ, আমার চ্যাপ্টারের নাম হচ্ছে চাপ। তো চাপের মধ্যে অনেক টপিক আছে, আমরা আস্তে ধীরে একটা পর একটা টপিক আগাবো। আমরা শুরু করব চাপ দিয়ে, আমরা শুরু করব। লেখ চাপ বা প্রেসার। চাপ বা প্রেসার, চাপ বা প্রেসার, এটা থেকে আমরা শুরু করব। ঠিক আছে, চাপ বা প্রেসার। চাপ বা প্রেসার জিনিসটা আসলে কি বোঝায়? ঠিক আছে, চাপ বা প্রেসার বোঝায় যে কোন বস্তুর উপর, কোন বস্তুর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। আমি আবার বলি, কোন বস্তুর একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে লম্বভাবে, কিভাবে? লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। ঠিক আছে, সংজ্ঞাটা আমরা লিখি যে কোন বস্তুর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে, কোন বস্তুর একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। চাপ বলে কোন বস্তুর একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে, চাপ বা প্রেসার বলে। ঠিক আছে, তো আমরা একটা एग्जांपल নেই। एग्जांपल নিলে আমাদের কাছে এটা ক্লিয়ার হবে জিনিসটা। एग्जांपलটা আমরা নিই। ঠিক আছে, যে মনে করো আমি একটা একটা নিলাম, মনে করো একটা বক্স নিলাম। ঠিক আছে, একটা বক্স নিলাম, একটা ঘনবস্তু চিন্তা করি। হ্যাঁ, একটা ঘনবস্তু চিন্তা করি, পিছনে একটা ঘনবস্তু চিন্তা করি। এবং এই অংশটা দেখো, এই অংশটা, এটা কি আমার? এটা একটা এরিয়া না, একটা সারফেস না, উপরে সারফেস। এই সারফেসটাকে আমরা বললাম হচ্ছে এ। কি বললাম এটাকে? এ বললাম। এবং এই একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে, দেখো কিভাবে প্রয়োগ করব আমরা? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে লম্বভাবে যদি বলটাকে প্রয়োগ করি, দেখো এই লম্বভাবে যদি আমরা এটাকে প্রয়োগ করি, এই লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা কি বলবো? চাপ। কথা কি বুঝতে পারছি? এই যে একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে আমরা দেখো, আমরা লিখতে পারি যে এ ক্ষেত্রফলের, আমরা লিখতে পারি যে এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে প্রযুক্ত বল হচ্ছে F। তাহলে সুতরাং একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে প্রযুক্ত বল হবে F/A। লেখা যায় A ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে প্রযুক্ত বল হচ্ছে F। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে প্রযুক্ত বল হচ্ছে F/A। ফোর্সকে আমরা এরিয়া দিয়ে ভাগ করব। তো ফোর্সকে, বলকে আমরা যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ দেই তাহলে আমরা কি পাবো? আমরা চাপ পাবো। তাহলে এটাই তো সূত্র।
এটা তো আমরা এরিয়া চাপের সূত্র চলে আসে, তাহলে চাপ, সুতরাং চাপ চাপ পি দ্বারা আমরা এটাকে প্রকাশ করি, P সূত্র আমরা পেয়ে যাই F/A। চাপ P আমরা পেয়ে যাই F/A। দেখ না বুঝলে ভাইকে বলবো। দেখো কারো কোনো কোশ্চেন আছে? চাপ P আমরা লিখতে পারি F/A। এটা হচ্ছে আমার প্রেসারের সূত্র। প্রেসারের সূত্র হচ্ছে এটা P F/A। এই সূত্র দিয়ে দেখবা যে সব ম্যাথ পাওয়া যাবে, খেয়াল করবা। তো আমরা এটা এককটা বের করি। এককটা কি হবে বলো তো? চাপ, প্রেসার, P বলের একক কি? নিউটন। আসো বলের একক কি আমার? নিউটন। আর এরিয়ার এককটা? বলের একক নিউটন, এরিয়ার একক হচ্ছে মিটার স্কয়ার। তাহলে এককটা আসে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে এর বলের এককটা হচ্ছে আমার নিউটন আর ফোর্সের একক হচ্ছে মিটার স্কয়ার। তাহলে সুতরাং চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। চাপের একক হচ্ছে আমার নিউটন পার মিটার স্কয়ার। দেখো একক মুখস্থ করার কোনো দরকার নাই, তুমি সূত্র যদি মনে থাকে সূত্র থেকেই তোমরা ইয়াটা বের করে ফেলতে পারবা। নিউটন পার মিটার স্কয়ার, অথবা এটার আরেকটা একক আছে, সেটা হচ্ছে প্যাসকেল। বিজ্ঞানী প্যাসকেলের নাম অনুসারে চাপের আরেকটা একক হচ্ছে প্যাসকেল, PA। আর আমরা মেইনলি PA প্যাসকেল দিয়ে চাপকে প্রকাশ করি, ঠিক আছে? চাপকে প্রকাশ করি আমরা প্যাসকেল দিয়ে। এবং এটা মাত্রাটাও আমরা চাইলে বের করতে পারি। মাত্রাটা কত হবে বলো তো? মাত্রা আমি এখানে লিখি। সুতরাং চাপের মাত্রা, দেখো বলের মাত্রা আমরা বল চ্যাপ্টারে পড়ছি। বলের মাত্রা কি ছিল মনে আছে? বলের মাত্রা কি ছিল? mLT ইনভার্স 2, ঠিক আছে? আর এরিয়ার মাত্রা হচ্ছে আমার LS স্কয়ার। তাহলে দেখো কাটাকাটি যায়, নিচে L থাকে। তাহলে সুতরাং থার্ড ব্র্যাকেটে আমরা লিখব m, L উপরে চলে গেলে m ইনভার্স 1 আর এটা হবে T ইনভার্স 2। m L ইনভার্স 1 T ইনভার্স 2, m L ইনভার্স 1 T ইনভার্স 2। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো প্রকার কোশ্চেন আছে কিনা একটু বল, মাইকে বল। চাপ অনেক কিছু আছে। না বুঝলে ভাইকে বল। চাপের একক নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল, আর চাপের মাত্রা হচ্ছে mL ইনভার্স 1 T ইনভার্স 2। এগুলা তোমার এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলা তোমরা কি সবাই মানে ফয়জুল্লাহ স্যার সবাই না? তোমাদের তো এই চ্যাপ্টার আছে, আর ইংলিশ প্রাইমারি চ্যাপ্টার নাই। তোমরা মনে রাখবা, তোমরা যে চ্যাপ্টার থাকবে ওই মনে করো যে ব্যাচে যে চ্যাপ্টার চলতেছে ওই ব্যাচে ওই মানে আসার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য ভালো হয়। এই জন্য ভাইয়া দেখবা যে সন্ধ্যার ব্যাচে এক চ্যাপ্টার পড়াই, সকাল আর দুপুর ব্যাচে আর এক চ্যাপ্টার পড়াই। তো এটা তোমাদের সুবিধার জন্য, কারণ আমার এখানে তো অনেক স্কুলের আছে, মানে এক এক স্কুলের সিলেবাসটা এক এক রকম। এটা তো ওইটা একটু দেখে নিবা। আর মনে করো এই যে সকাল আর দুপুরের ব্যাচে আমরা সিরিয়াল ওয়াইজই আগাবো। আর তোমাদের জিলা স্কুল ফজল স্যার ওদের সিলেবাস সিরিয়াল ওয়াইজই আছে, তো তোমাদের সমস্যা হবে না। অন্যান্য স্কুলে একটু ঝামেলা হয়, মডার্ন আর্গিউমেন্টের টাইমে আমাদের একটু ঝামেলা হয়, বাকিদের এভাবে হয় না, সমস্যা। তো এই জিনিসটা আমরা বুঝতে পারছি, তাই না? আচ্ছা, তো এটা যদি আমরা বুঝে থাকি চাপ কি রাশি, এটা একটু বোঝার চেষ্টা করব। চাপ হচ্ছে একটা স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? দেখ আমার বল কি রাশি? বল স্কেলার না ভেক্টর?
বল ভেক্টর রাশি না, তো একটা ডাইরেকশন আছে না, তুমি 10 নিউটন বল একটা ডাইরেকশনে প্রয়োগ করতেছো, তাহলে বল একটা ভেক্টর রাশি। এরিয়া আমার, আমি যদি তল হিসেবে চিন্তা করি, এরিয়া কিন্তু স্কেলারও হয় ভেক্টরও হয়, দুইটাই হয়, স্কেলারও হবে ভেক্টরও হবে, কিন্তু আমার চাপ হচ্ছে আবার স্কেলার রাশি। চাপের কোনো নির্দিষ্ট ডাইরেকশন নাই, শুধুমাত্র মান আছে। যেমন আমি দেখো বলের ডাইরেকশন দেখাইছি, আমি এরিয়াটা দাগ দিয়ে দিছি, কিন্তু আমি চাপকে কোনো স্পেসিফিক কোনো ডাইরেকশন দিই, চাপকে বলি না, তাহলে চাপের কোনো ডাইরেকশন নাই। এই কারণে চাপ শুধু কি আছে, চাপের শুধু মান আছে। তাহলে একটা কথা লিখে রাখো যে চাপ হচ্ছে স্কেলার রাশি। আমি এটা মুছে দিই, আর লেখো যে চাপ হচ্ছে চাপ হলো স্কেলার রাশি। চাপ হলো স্কেলার রাশি, ঠিক আছে? চাপ হলো স্কেলার রাশি, চাপ হলো স্কেলার রাশি। আশা করি কারো কোনো কোশ্চেন এখানে নাই। চাপ হলো স্কেলার রাশি, আশা করি এখানে কারো কোনো কোশ্চেন নাই। তো আমরা এক এক एग्जांपल দিয়ে এই চাপের সূত্রটা মানে কয় ধরনের হতে পারে সেগুলো আমরা একটু দেখব। আমরা এক एग्जांपल দিব কিছু, যেমন আমি एग्जांपल দিলে ভালো হয়, আমি এটা মুছে দিই, সূত্রটা রাখবো, বাকি সব মুছে দিব, এবং एग्जांपल দিব। যদি আমার আমার সূত্র কি, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা বলতেছি চাপ। তো এই যে এরিয়ার তো অনেক শেপ হইতে পারে, তাই না? এরিয়া হইতে পারে আয়তাকার হইতে পারে, এরিয়া হইতে পারে বর্গাকার হইতে পারে, এরিয়া হইতে পারে গোলাকার হইতে পারে, বৃত্তাকার হইতে পারে। তো আমরা এই एग्जांपल গুলি একটু দেখি। যদি দেখো আমার एग्जांपल নাম্বার 1, যদি আমার আয়তাকার তল যদি হয়, মানে আমি যে সারফেসের উপর বলটা প্রয়োগ করব সেটা যদি আমার আয়তাকার হয়, এবং এটার উপর দেখো লম্বভাবে প্রযুক্ত বল F, লম্বভাবে প্রযুক্ত বল। তো আমরা জানি যে আয়তাকার তল সারফেসের দৈর্ঘ্য আছে আর কি আছে, প্রস্থ আছে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে L আর প্রস্থ হচ্ছে B। দৈর্ঘ্য হচ্ছে L আর প্রস্থ হচ্ছে B। আমি লিখে দিই, L দিয়ে বোঝাচ্ছি দৈর্ঘ্য, B দ্বারা বোঝাচ্ছি আমি প্রস্থ, আর F দ্বারা বোঝাচ্ছি প্রযুক্ত বল। তাহলে সুতরাং চাপের সূত্রটা কি আসে বলো তো? চাপের সূত্রটা কি আসে? F বাই এরিয়া, তাই না? F বাই এরিয়া। তো এরিয়া কি, আয়তাকার তলের এরিয়ার সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? L ইনটু B লেখা যায় F ডিভাইডেড বাই L ইনটু B। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে? তোমরা এমনি কোন টিম সাপোর্ট করো তোমরা? আর্জেন্টিনা, ব্রাজিল হচ্ছে ফুটবলের, মানে ফুটবল জিনিসটারে মানুষের চিনাইছে ব্রাজিল, ঠিক আছে? এখন টিম খারাপ যদিও, কিন্তু টিম খারাপ বলতে মিডফিল্ডে ঝামেলা, টিম মাঝখানে ইয়াতে, কিন্তু আশা করি টিমটা একটু গুছাই গেলে কাপ শিওর আমাদের, তাহলে সম্ভব না। যে প্রথম ম্যাচে যে খেলা দেখাইছে কাপ, এখন আর্জেন্টিনার খেলা অনেক গুছানো ছিল, অনেক সুন্দর করে ইয়ে ছিল। দেখো
তাহলে আয়তাকার তলটা আমাদের শেষ, তাই না? আমরা যদি এবার বর্গাকার তল চিন্তা করি, বর্গাকার एग्जांपल 2 বর্গাকার বর্গাকার তল, বর্গাকার তল যদি বর্গাকার হয় তাহলে চিত্রটা এরকম হবে না? দেখো তো, তাহলে এটাও l, দেখো তা এটাও l এবং এটাও l, ঠিক আছে, দুইটাই l, এবং এটা হচ্ছে আমার ফোর্স, আমি লম্বভাবে বল প্রয়োগ করতেছি, F পরিমাণ বল প্রয়োগ করতেছি। এটা বুঝে গেল না? প্রযুক্ত বল ছিল, প্রযুক্ত বল। তাহলে তোমরাই বলো চাপের সূত্রটা কি হবে এটার ক্ষেত্রে? যদি বর্গাকার তল হয় চাপের সূত্রটা কি হবে? P F বাই L স্কয়ার, তাই না? বর্গাকার আমরা হিসাব করলে L স্কয়ার। দেখো এক এক ইয়েতে এক এক সূত্রগুলো ইউজ করে, এক এক তলের আকৃতির উপর বেস করে এক এক সূত্র আমরা ইউজ করব। আয়তাকার তল হলে উপরের সূত্র, বর্গাকার তল হলে নিচের সূত্র। আরেকটা एग्जांपल দেই, বৃত্তাকার যেটা বলছিলাম, বৃত্তাকার তল এটা মুছে দেই। বৃত্তাকার তল एग्जांपल নাম্বার 3, বৃত্তাকার তল। সার্কুলার প্লেন এটার ব্যাসার্ধ আছে r এবং এটার উপর লম্বভাবে ফোর্স দিলাম, লম্বভাবে প্রযুক্ত বল আমরা দিলাম, ঠিক আছে? আর এটা আছে ডিমের মতো, কিন্তু এটা মনে করো 3D চিত্র আঁকতেছি, মানে আমি যদি এটাকে সাইড থেকে দেখতেছি, তাহলে সাইড থেকে দেখলে তো বৃত্তাকারকে আমার ডিমের মতোই দেখাবে। তো এরকম আমি 3D চিত্র আঁকতেছি, তাহলে এটার চাপটা কি হবে? চাপের সূত্রটা কি হবে? চাপ P F বাই এরিয়া, আর বৃত্তাকার তলে এরিয়া সূত্র কি? পাই r স্কয়ার। বুঝতে পারছি কি? কারো কোনো কোশ্চেন থাকলে ভাইকে বলতে পারো, P F divided by pi r square। এরকম অনেক তলের আকৃতি হতে পারে, মানে এগুলোর কোনো ডিফাইন নেই, যেগুলো আমার মানে মোস্ট কমন যেগুলা, এই কমন গুলো দেখাইতেছে, ঠিক আছে? আমরা লাস্ট আরেকটা एग्जांपल দেখব। সব সময় এই যে লাস্ট एग्जांपल আমরা দেখব যে সব সময় তোমার ফোর্স লম্বভাবে প্রযুক্ত হবে এমন তো কোনো কথা নাই। ফোর্স তির্যকভাবে হইতে পারে না। যদি তির্যকভাবে বল প্রযুক্ত হয় তাহলে আমরা কি করব? যদি বলটা আবার তির্যকভাবে প্রযুক্ত হয়, যেমন আমি তোমাদেরকে এটা দেখাই, एग्जांपल নাম্বার 4, ফোরে আমরা দেখি, মনে করো এটা একটা তল দেওয়া, এটার এরিয়া ক্ষেত্রফল হচ্ছে a, আমার ফোর্সটা তির্যকভাবে কিভাবে প্রয়োগ হচ্ছে? এটা F বল প্রয়োগ হচ্ছে এবং তির্যকভাবে প্রয়োগ হচ্ছে। ঠিক আছে? তাহলে এই অবস্থাতে আমি কি করব? আমার ইয়াতে কি বলে, থিওরিটা কি বলে, কনসেপ্টটা কি বলে? কনসেপ্ট বলে যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল, মানে ফোর্সটা কিভাবে থাকবে? লম্বভাবে প্রযুক্ত হবে। আমি যদি তির্যকভাবে করি তাহলে আমাকে দেখতে হবে যে লম্বভাবে প্রযুক্ত বলে, মানে লম্ব বরাবর এই বলের উপাংশ কতটুকু আছে। উপাংশ তোমাদের পড়াইছিলাম না? উপাংশ তো কিছুটা হলেও ধারণা দিয়েছি। উপাংশ মানে কি? আমরা একটা ভেক্টর রাশিকে যদি 2 এর অধিক অংশে যদি ভাগ করে ফেলি তাহলে ওই অংশগুলোকে মূল ভেক্টরের উপাংশ বলি, ঠিক আছে? আমরা একটা ভেক্টর রাশিকে যদি 2 এর অধিক অংশে ভাগ করে ফেলি তাহলে ওই অংশগুলোকে আমরা বলবো মূল ভেক্টরের উপাংশ। তো আমরা কি করব দেখো, আমরা এই যে লম্বভাবে
একটা অ্যাঙ্গেল তৈরি করছে না, উলম্বের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করছে না থিটা, উলম্বের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করছে কিনা থিটা, থিটা অ্যাঙ্গেল তৈরি করছে উলম্বের সাথে। কে কোন উৎপন্ন করছে? এই প্রযুক্ত বলটা। তাহলে এই উলম্ব ভাবে প্রযুক্ত মানে উলম্ব ভাবে এই ফোর্সের এই বলের উপাংশ বের করার একটা টেকনিক তোমাদেরকে বলছিলাম, যে যার সাথে কোণ ধরবো সেই বরাবর কি হয়? cos, যার সাথে থিটা তার সাথে cos, বাকিটার সাথে sin। তো বাকিটা তো আমি আঁকি নেই, মানে আরেক উপাংশ তো আমার আঁকা দরকার নেই। আমার দরকার হচ্ছে উলম্ব ভাবে প্রযুক্ত বল দরকার। কি দরকার? উলম্ব ভাবে প্রযুক্ত বল। যদি উলম্ব বরাবর নাও থাকে তাহলে ওই উলম্ব বরাবর এই f এর উপাংশ নিতে হবে, মানে অংশ নিতে হবে। তাহলে যার সাথে থিটা তার সাথে কি হবে? cos। তাহলে এটা আমার যদি থিটা হয় তাহলে এই সাথে তো অ্যাঙ্গেল ধরছি, তাই না? তাহলে এটা হয়ে যাবে আমার f cos থিটা, এটা হয়ে যাবে আমার f cos থিটা, যার সাথে থিটা তার সাথে cos। তাহলে চাপের সূত্রটা আসবে চাপ P f cos থিটা বাই a। একটু লিখে রাখি, এটা হেডলাইনটা তো দেই নেই, হেডলাইনটা একটু লিখে রাখো। হেডলাইন দাও যে প্রযুক্ত বল উলম্বের সাথে থিটা কোণে প্রযুক্ত বল। ও প্রযুক্ত দুইবার হয়ে গেছে না? আচ্ছা, প্রযুক্ত বল উলম্বের সাথে থিটা কোণে ক্রিয়া করলে, গেল থিটা কোণে ক্রিয়া করলে, প্রযুক্ত বল উলম্বের সাথে থিটা কোণে ক্রিয়া করলে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। প্রযুক্ত বল উলম্বের সাথে থিটা কোণে ক্রিয়া করলে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। দেখো কারো কোনো কোশ্চেন আছে? বুঝছি, কার কোনো কোশ্চেন আছে এখানে? কোশ্চেন থাকলে ভাইকে বলো। কোশ্চেন নাই? তো কোশ্চেন যদি না থাকে তাহলে চলো আমরা এগুলা কিছু ম্যাথ আমরা করার চেষ্টা করি, ঠিক আছে? কিছু ম্যাথ আমরা করার চেষ্টা করি। দেখ এগুলো ম্যাথ সহজ, কঠিন কিছু না, সব বেসিক, তো বেসিক জিনিসপাতি এগুলো সহজ। আমরা এটার ম্যাথগুলো করার চেষ্টা করি। যদি না বুঝো ভাইয়া তো রেকর্ড করতেছি, ভাইয়া এই 3 ক্লাস রেকর্ড করব, মানে এই বুধ বৃহস্পতি শুক্র, যেহেতু অনেকের পরীক্ষা হাফ ইয়ারলি শুরু হয়ে গেছে, তো তারাও যাতে ক্লাসগুলো দেখতে পারে। তো এই ক্লাসগুলো রেকর্ড যদি না বুঝো তাহলে রেকর্ড দেখে নিবা, হ্যাঁ, বারবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আসো যে আমরা একটা কোশ্চেন করি, যে লেখো যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার তলে প্রযুক্ত চাপ কত হবে যদি এক নাম্বার, যদি প্রযুক্ত বল 10 নিউটন লম্বভাবে ক্রিয়া করে, আর 2 নাম্বার প্রযুক্ত বল 10 নিউটন আনুভূমিকের সাথে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে
2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার তলে প্রযুক্ত চাপ কত হবে যদি প্রযুক্ত বল 10 নিউটন লম্বভাবে ক্রিয়া করে। আর 2 নাম্বার প্রযুক্ত বল 10 নিউটন আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে যদি ক্রিয়া করে। করো তো দেখি। আর একটা ম্যাথ ছিল, দুই মিনিট সময় দিলাম, দুইটাই করে দেখো ভাই। না বুঝতে না পারলে আমি আছি। বল কত 0.71 7957 কি প্যাসকেল, তাই না? আচ্ছা, আরেকটা কি আসছে? আমি এগুলো একটা বাড়ায় দিছি, আমি জানি না, আমি বাড়ায় দিছি ভাই। কত 0.6891। আচ্ছা, আমরা দেখি তোমার সাথে মিলে কিনা। আমি আমার সলিউশনের সাথে মিলে দেখতে হবে। আর কেউ করছো? আর কেউ করলে বলো। আমি করে দিই, হ্যাঁ, আমার সাথে মিলাও। কি বলছে? 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার তলে প্রযুক্ত চাপ কত হবে যদি এক নাম্বার প্রযুক্ত বল 10 নিউটন লম্বভাবে যদি ক্রিয়া করে। কি বরাবর ক্রিয়া করতেছে? লম্বভাবে। তাহলে আমরা দেখি জিনিসটা কি হচ্ছে। এক নাম্বার ব্যাসার্ধ আমার দেওয়া আছে আর সমান দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাই না? 2 সেন্টিমিটার মানে কত মিটার? 0.02 মিটার। এটা হচ্ছে ব্যাসার্ধ আর খেয়াল করো প্রযুক্ত বল F সমান আমার কি আসছে 10 নিউটন। প্রযুক্ত বল F সমান আমার 10 নিউটন। তাহলে আমার সুতরাং প্রযুক্ত চাপ, এটা তো লম্বভাবে ক্রিয়া করতেছে, তাই না? লম্বভাবে। তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করব বলো তো? কোন সূত্রটা ইউজ করব? P F/A। এখানে cos θ আসবে, আমরা লম্বভাবে প্রয়োগ করছি। লম্বভাবে প্রয়োগ না করলে cos θ আসবে, ঠিক আছে? তাহলে F আর এরিয়া বৃত্তাকার বলছে না, বৃত্তাকার তল। তাহলে বৃত্তাকার তলে এরিয়ার সূত্র আমি পড়ে আসছি পাই r²। তাহলে বসাই দেই, সবকিছু দেওয়াই আছে। তাহলে 10 নিউটন ডিভাইডেড বাই পাই ইনটু r মানে 0.02 হোল স্কয়ার। এটার এককটা হবে প্যাসকেল। এটার এককটা প্যাসকেল। তাহলে সুতরাং p সমান কত আসে বলো তো? সেন্টিমিটার না, SI একক তো মিটার। SI একক তো মিটার। সবকিছু SI তে নিব। p F এর একক নিউটন আর r এর একক মিটার। ব্যাসার্ধের একক এই কারণে তো আমার একটু গাপলা লাগতেছে। বানাই দিছি ঠিক আছে, কিন্তু এত ছোট মান তো আসবে না। ঠিক আছে, কত? 7700 প্যাসকেল। তাহলে এটা আসছে আমার প্রথমটার আনসার 7957.7 প্যাসকেল। এটা গেল এক নাম্বার। এক নাম্বারের আনসার। দুই নাম্বার আমাকে কি বলছে? দুই নাম্বার আমাকে বলছে যে প্রযুক্ত বল 10 নিউটন আনুভূমিকের সাথে 30। খেয়াল করো, উলম্বের সাথে না, কিসের সাথে? আনুভূমিকের সাথে। তাহলে আনুভূমিকের সাথে যদি 30 ডিগ্রি হয় তাহলে উলম্বের সাথে কত হবে ভাই? এগুলো আগের মতই রাখবো। দুই নাম্বার না, আমি একটু চিত্রটা আঁকি তাহলে তোমরা বুঝতে পারবে। এটা তো তুলা হয়েছে, তাই না? আমি এটা মুছে দিই, এটা মুছে দিই। খেয়াল করো যে আমার চিত্রটা আঁকি তাহলে তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে আমার বৃত্তাকার তল, এটা হচ্ছে তার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার।
একই না। আমাকে বলছে যে প্রযুক্ত বল 10 নিউটন আনুভূমিকের সাথে 30 ডিগ্রি করে কাজ করে। এই যে আমি প্রযুক্ত বল F এটা আনুভূমিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে? 30 ডিগ্রি। তাহলে আনুভূমিকের সাথে যদি 30 ডিগ্রি হয় উলম্বের সাথে কত হবে? এই অ্যাঙ্গেল কত হবে? এটা পুরোটা 90 ডিগ্রি না? পুরোটা 30 ডিগ্রি, এটা হচ্ছে আনুভূমিক আর এটা কি উলম্ব। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি। টোটাল 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা যে সূত্র f cos θ বাই a ওই থিটার মানটা কত বসাবো? 60 ডিগ্রি বসাবো। তাহলে খেয়াল করো এখানে আমরা লিখব যে কুলম্বের সাথে কোণ থিটা সমান হবে 90 মাইনাস 30, তাহলে এটা আসে 60 ডিগ্রি। 60 ডিগ্রি যদি হয় তাহলে আমরা এবার চাপটা বের করতে পারবো বাকি সব তো আগের মতই। চাপ P F cos θ বাই a, f cos θ বাই a। তাহলে আমি বসাই দিই 10 cos 60 ডিগ্রি a মানে হচ্ছে পাই r স্কয়ার। পাই r স্কয়ার মানে আমরা ডাইরেক্ট বসাই দিই 0.02 হোল স্কয়ার। তাহলে আনসারটা বলো কত আসে? 3978.87। তাহলে এটাই আমার 2 নাম্বারটা আছে। এটাই আমার 2 নাম্বারটা আছে। এটাই আমার 2 নাম্বারটা আছে। দেখো না বুঝলে বাইরে কোশ্চেন করো। চাপ গুলো আজকে আমরা মেইন ক্লাসে চাপের বেসিক জিনিসপাতি পড়ব। আরেকটা ম্যাথ করব, আরেকটা ম্যাথ করলে আজকে ছুটি। আরেকটা ম্যাথ করব, আরেকটা ম্যাথ করলে ছুটি আছে। বুঝছো কি? বেসিক যদি বুঝো তাহলে কমপ্লেক্সে যখন যাব তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। না বুঝলে ভাইকে বলি, ঠিক আছে? আমরা নেক্সট কোশ্চেন আমরা করব। মুছে দেই, হ্যাঁ? তাহলে এটা আমরা বুঝলাম। এবার আসো আমাদের আজকের ক্লাসের শেষ কোশ্চেন যেটা পরীক্ষাতে আসে মোটামুটি খুবই কমন একটা কোশ্চেন, সেটা আমরা করব। কোশ্চেনটা দেখো যে একটি ঘনবস্তুর পরিমাপ, একটি ঘনবস্তুর পরিমাপ হচ্ছে 30 সেন্টিমিটার ইনটু 10 সেন্টিমিটার ইনটু 5 সেন্টিমিটার। প্রতি তলে প্রযুক্ত বল 20 নিউটন হলে প্রতি তলে প্রযুক্ত চাপ কত? প্রতি তলে প্রযুক্ত চাপ কত? এটা আজকে শেষ কোশ্চেন। একটি ঘনবস্তুর পরিমাপ 30 ইনটু 10 ইনটু 5, প্রতি তলে প্রযুক্ত বল 20 নিউটন হলে প্রতি তলে প্রযুক্ত চাপ কত? একটা ঘনবস্তু কয় তল? 6টা তল, তাই না? 6টা তল। 6টা তলে প্রতি তলে প্রযুক্ত বল 20 নিউটন, তাহলে প্রতি তলে প্রযুক্ত চাপ কত সেটা আমাকে বের করতে হবে। তো 6 তল, যেহেতু 6 তলের মধ্যে 3 তল আর 3 তল সিমেট্রিক না, প্রতি সমান। খেয়াল করো, আমি তোমাকে জিনিসটা বুঝাই, আমি তোমাকে বলি জিনিসটা কি হচ্ছে। এই বইটা একটা ঘনবস্তু না? 1 2 3 4 5 6, 6টা তল। এই 6টা তলে দেখো যে এই তল আর এই তল তো সেম, এরিয়া সেম না? তো এই তলে যে চাপ আসবে এই তলে একই চাপ আসবে,
এই তলে এই তলে যে চাপ আসবে আমার এই তলে কি একই চাপ আসবে না? অবশ্যই আসবে। আমার এই তলে যে চাপ আসবে এই তলে চাপ কি একই আসবে না? তাহলে আমি শুধুমাত্র এই এক তল, দুই তল, তিন তলেরটা বের করলে অপর তিন তলেরও তো প্রযুক্ত চাপটা চলে আসে। আমাকে কষ্ট করে আর বের করা লাগবে? বের করা লাগবে। আমি এই তলে বের করব, এই তলে বের করব, এই তলে বের করব, শেষ। তিন তলে হইলে বাকি তিন তলে অটোমেটিক্যালি রেজাল্ট চলে আসবে। তাহলে আমরা করি, চলো আমরা চিত্রটা আঁকি। একটা ঘনবস্তু আঁকবো, সুন্দর করে একটা ঘনবস্তু আঁকবো। মনে করে ঘনবস্তুটা এরকম 3D চিত্র আঁকবো। হইল কিনা ঘনবস্তু হইল, নাম দিয়ে দিব প্রত্যেকটা। এটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি। এই গেছে তো, তাহলে আমরা এই তল, এই যে এই টিক চিহ্ন আর এই টিক চিহ্ন, এই তিনটা তলে এরিয়া মানে এর উপর প্রযুক্ত চাপ বের করব। তাহলে আমার পিছনের তিনটা তলে চলে আসবে, সামনের তিনটা তলে প্রযুক্ত চাপ বের করব, তাহলে চলে আসবে। এবং আমার কিন্তু পরিমাপ দেওয়া আছে কোশ্চেনে আমার কি দেওয়া আছে? পরিমাপ। দেখো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। দৈর্ঘ্য 30, প্রস্থ কত? 10, আর ইয়ার কত? আমার উচ্চতা হচ্ছে 5। তাহলে দেখো এটা আমার কত? এটা হচ্ছে 30 সেন্টিমিটার, এটা হচ্ছে 30। এটা কত আমার? এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10, আর এই যে এই হাইটটা এটা হচ্ছে আমার 5। ক্লিয়ার কিনা? 30, 10, 5। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে কোন তলেটা বের করব? সামনের তলেটা বের করি। এবিসিডি তল। এবিসিডি তলে বলো দৈর্ঘ্য কত? 30, আর প্রস্থ কত হবে? আয়তাকার তল না এটা? আয়তাকার তল তো, তাহলে দৈর্ঘ্য হবে 30, প্রস্থ কত হবে? প্রস্থ হবে 5। সামনের তলের কথা বলতেছে। তাহলে আমরা লিখে ফেলি যে এ বি সি ডি তলের ক্ষেত্রফল হচ্ছে 30, এটা এ দিয়ে প্রকাশ করব। a = 30 * 5। এটা কিসে আসবে? এটা আসবে সেন্টিমিটার, যেটা আছে সেন্টিমিটার গুণে সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটা আসে আমার 150 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে? 150। এটা কিসে নিতে হবে? সেন্টিমিটার কিসে নিতে হবে? এসআই এককে, মিটার নিতে হবে না? তাহলে মিটারে নিলে দেখো সেন্টিমিটার স্কয়ার, এটাকে কিসে নিব? মিটার স্কয়ারে নিব। তাহলে 100 * 100 দ্বারা ভাগ হবে, সেন্টিমিটার থেকে মিটারে যাব। তাহলে আমার 150 * 10^4 করলে আমার মিটার স্কয়ার চলে আসবে। 100 * 100 দ্বারা ভাগ, তো ভাগ মানে ইনভার্স, গুণ হইলে তো পাওয়ার পজিটিভ হয়, আর ইনভার্স মানে ভাগ হইলে তো পাওয়ার নেগেটিভ হয়। তো এটা আমার এরিয়া চলে আসছে, তাহলে সুতরাং আমার দেখো প্রতি তলে প্রযুক্ত বল দেওয়া আছে, F দেওয়া আছে। তাহলে সুতরাং এ বি সি ডি তলে প্রযুক্ত চাপ P = হবে F/A। आंसर বের করে ফেলি। F কত? F হচ্ছে 20 নিউটন, আর এরিয়া হচ্ছে 150 * 10^4। এখন প্যাসকেল আসবে, বলো কত আছে आंसरটা? आंसरটা কত আছে? ঠিক আছে, 1333.33 প্যাসকেল। 1333.33 প্যাসকেল। না বুঝলে ভাইকে বলো, কোন জায়গাটা বুঝো নাই? সেন্টিমিটার স্কয়ারকে মিটার স্কয়ার নিলাম, ওইখান থেকে সেম আগের মতো আমরা এটা করলাম। তো বাকি দুইটা তো তোমরা পারবে না। আর এরপর কোন তলেটা বের করব বলো তো? এভাবে বের করব CDEF। CDEF এর এরিয়া কত হবে? মানে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 10, আর প্রস্থ কত হবে? 5। তো ওই যে সেম, এখানে জাস্ট
দৈর্ঘ্য হবে 10, দৈর্ঘ্য হবে 10 আর প্রস্থ হবে 5। এবার হিসাব করব যেটা। এরপরে উপরে তল AGED, AGED তার এরিয়াটা কত হবে? এটা কত? দৈর্ঘ্যটা কত? 30 আর এটা কত? 10। তাহলে এটা হবে 30 ইনটু 10। বাকি দুটো পারবা না, বাকি দুটো তাহলে হোমওয়ার্ক নিজেরা করে নিও বাসায়, ঠিক আছে? বাকিটা হোমওয়ার্ক নিজেরা করে নিও, ঠিক আছে? আর তোমরা শীট পেয়ে যাবে এই চ্যাপ্টারে ইনশাআল্লাহ। এটা শীটেরই ম্যাথ ছিল, এটা হোমওয়ার্ক, এটা বাসায় তোমরা বাকিটা নিজেরা বাসায় করে ফেলো, হ্যাঁ? তাহলে আজকে আমরা এতটুকুই রাখবো, তাহলে নেক্সট ক্লাস কালকে সেম টাইম।